নমস্কার। আজই আমরা গড়ের যে প্রাথমিক অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো শিখি। ঠিক আছে? তো গড়ের অঙ্ক পড়ি যাওয়ার দেখো সবার আগে গড় কথাটার অর্থ বুঝে খুব দরকার সবার। যদি একবার গড়ের যে কি জিনিস গড়টা যদি একবার ভালো করে বুঝি পান তো গড়ের যে ডাকের অঙ্কগুলো আছে সেগুলো সমস্যা কোনো খুব কম আটকে। ঠিক আছে? তো দেখো তুমি গড়ের জিনিসটা বুঝতে চেষ্টা করো তুমি একবার, তো ভালো করে বোঝার চেষ্টা করো। সাপোজ গড়টা কি জিনিস মনে করো, মোর আজকাল খরচ হয়েছে পকেট খরচ 10 টাকা, ওর পকেট মানি খরচ হয়েছে 10 টাকা। ঠিক আছে? আর একদিন তার আগের দিন তার আগের দিন খরচ হচ্ছে 20 টাকা, এবং তার আগের দিন খরচ হয়েছে 6 টাকা। সাপোজ আমি 3 দিনের খরচ মধ্যে গেছি, এই 3 দিন থেকে মোর একটা রাগ হিসাবে বেতন মোট পার ডে কয় টাকা করে লাগিয়ে দিচ্ছে। ঠিক আছে? তো কোনো একদিন 10 টাকা, কোনো একদিন 20 টাকা, কোনো একদিন 6 টাকা, তাহলে ইন টোটাল 3 দিনে কয় টাকা গেল? মোট 36 টাকা খরচ হয়ে গেছে। 3 দিনে মোট খরচ কত? 36 টাকা। এবারে 3 দিনে যে মোট খরচ হয় কোনোদিন সবার জন্য কিন্তু এমনটা ঘটে যে প্রতিদিনে সবাই সমান খরচ করে, এমন তো হয় না। কারো কোনোদিন কম খরচ হয়, কোনোদিন বেশি খরচ হয়, এটা সবার দিনে সবার লাইফে এটা ঘটে যে কোনোদিন আমার বেশি একটু টাকা থাকে হয়তো বেশি খরচ করলে, কোনোদিন একটু কম আছে তো কম খরচ হয়ে যায়। ঠিক আছে? তো এমন করে দেখা যায় যেমন 3 দিনে খরচ কোনোদিন 10 টাকা, কোনোদিন 20 টাকা, কোনোদিন 6 টাকা, 3 দিনে মোট খরচ কত বেরিয়েছে? মোট 36 টাকা বেরিয়েছে। তো এটা দেখে যদি একটা রাগ হিসেবে দেখুন যে মোট পার ডে কত করে কয় টাকা করে খরচ হবে মোট পকেট খরচ, তুমি যদি একবার দেখে যান তো দেখে যাচ্ছে কি 3 দিনে যদি 36 টাকা খরচ হয় তো মোট পার ডে কয় টাকা করে লাগে দিচ্ছে, তুমি 3 দিয়ে ভাগ করে যেমন পাই যাচ্ছে 3 বার 36 অর্থাৎ 12 টাকা। তো পার ডে কত করে খরচ লাগে দিচ্ছে? মোট একদিনে খরচ লাগছে 12 টাকা। তুমি এটা গেলে হিসাব করে দিলাম তাহলে মোট এক মাসে কত টাকা লাগে দিতে, মোট কত টাকা দরকার আছে এক মাসে। তুমি কি করে মুই 3 দিয়ে গুণ করি তাহলে 3 বার কত হচ্ছে 36, 360 টাকা মোট। তাহলে মোট এক মাসে কত টাকা মুখ লাগে? এক মাসে মোট পকেট খরচ লাগে মোট 360 টাকা। তো এমন করে কিন্তু এই গড়ের অঙ্কের সাহায্যে আমরা বড় বড় হিসাব লাগিয়ে দেয় খুব তাড়াতাড়ি। ঠিক আছে? তো এই হচ্ছে গড়ের অঙ্কের মজা। তো এইটাই হচ্ছে আমার গড়, যে কোনদিন বললাম আমি 10 টাকা খরচ, কোনদিন বললাম আমি 20 টাকা, কোনদিন বললাম 6 টাকা। প্রত্যেকদিন তো সবার সমান খরচ হয় না, তো কম বেশি হয়। তো ওটা একটা রাগ হিসেবে যে বের করি আমরা, যেমন পার ডে খরচ থেকে কত হচ্ছে, সাপোজ মিলিটা 3 দিনে বের করলো, তো 3 দিনে মোট 36 টাকা খরচ হচ্ছে, তোমার পার ডে কত টাকা করে লাগছে? মোট 12 টাকা করে লাগছে। এই যে 3 দিনের খরচ থাকে তুমি একটা গড় অঙ্ক আর কি একটা রাগ হিসেবে বের করলো, এই যে এইটাকে কয় হচ্ছে আমার গড়, এইটাকে কয় গড়। যেহেতু 3 দিনে যদি এত টাকা খরচ থাকে তো 3 দিনের গড় হিসেব কত হচ্ছে? তো 3 দিনের গড় হিসেব হচ্ছে মোট 12 টাকা। দেখো বুঝে দেখলে অবশ্যই ভালো, কোনো জায়গা যদি বুঝতে অসুবিধা তা আমাকে কমেন্ট করেন, কোনো ব্যাপার নেই। তাহলে আমি নেক্সট এলাম যে অঙ্কগুলো আছে ওই অঙ্কগুলো চলে যাওয়া হচ্ছে। তো লক্ষ্য করো 9-এর 1 দাগের যে অঙ্কটা আছে, কোনো একটি গ্রামে একটি বিদ্যালয়ে মাধ্যমিক পরীক্ষায় 2000 সালে 50 জন, কতজন? 2000 সালে ছিল 50 জন। তারপরে 2001 সালে গেছে আবার কতজন? 2001 সালে আছে 70 জন। তারপর কি করছে 2002 সালে আছে কতজন? 2002 সালে আছে 40 জন। এবং পরের বছর অর্থাৎ কত? পরের বছর অর্থাৎ 2003 সালে কত ছিল? 88 জন প্রথম বিভাগে উত্তীর্ণ হয়। তাহলে ওই বিদ্যালয়টিতে 4 বছরের গড়ে কতজন প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছিল? ওই বিদ্যালয়টিতে 4 বছরের গড় চাওয়া হচ্ছে, যে 4 বছরের গড় হিসেবে কত? দেখো একটু আগে যেগুলো দেখতে পেলেন যে হয়তো খরচগুলো র্যান্ডমলি থাকে, তাই ওরা পাস করছে র্যান্ডমলি, প্রত্যেক বছর তো সমান ছাত্র পাস করে পায় না। তো কোনো এক বছর 50 জন, কোনো এক বছর 70 জন, কোনো এক বছর 40 জন, কোনো এক বছর 88 জন পাস করছে। তাহলে আমরা ওটা থেকে একটা গড় আন্দাজ লাগাতে পারি যে 4 বছরে যেই পাশের গড়টা কত, পাশের গড়টা কত। তো আমরা কি করব, সবার প্রথমে যে চারটে যে সংখ্যা আছে আমার কত কত 70, 1 সালে 70 জন, তারপর 1 সালে হচ্ছে সরি প্রথমে ছিল 50 জন, প্রথম বছর ছিল 50 জন, তারপরের বছর 70 জন, তার বছর পরের বছর হচ্ছে 40 জন, তারপরের বছর আছে 88 জন। এতজন আমার পাস করছে। তো 4 বছরে মোট কতগুলো পাস করলেন এটা একবার বের করে নিয়ে নাও। তো 4 বছরে মোট হচ্ছে এটি হচ্ছে 8, এটি 8 4 12, 12 আর 12 হচ্ছে 24, তাহলে 12 আর 12 কত হচ্ছে 24, তার মানে 248 জন ছাত্র পাস করছে। 4 বছরে ওই বিদ্যালয়টিতে 4 বছরে মোট কতজন ছাত্র পাস করলে আমরা? 248 জন। তাহলে এটা দেখে একটা আমরা গড় বের করি, যেহেতু 4 বছরের কোর্স, এটা কয় বছরে দেওয়া আছে? পাস যে করছে ছাত্রগুলো কয় বছর পর পর দেওয়া আছে? দেখো 4 বছর কিন্তু দেওয়া আছে। প্রথম 2000 সালে, তারপরে 2001 সালে, তারপরে 2002 সালে, তারপরে 2003 সালে পাস করছে। তো 4 বছরের আমার দেওয়া আছে। তো 4 বছরে মোট কতজন পাস করছে? 4 বছরে মোট পাস করলে আমার 248 জন। তো 4 বছরে গড় কত হবে? তাহলে 4 দিয়ে ভাগ করবে, তাহলে কত হচ্ছে? 4 4 24, 4 2 8, কত হচ্ছে আমার অ্যানসার কিন্তু হবে আমার 62 জন। তো এইটাই হচ্ছে আমার অ্যানসার। ঠিক আছে? তো এমন করে কিন্তু আমরা গড়ের অঙ্কগুলো করবো। দেখো খুব একটা কঠিন না গড়ের অঙ্কগুলো, যদি না ঠিকঠাক বোঝেন। ঠিক আছে? এরপর 9-3 এর অঙ্কটা দেখো কি কইছে, একটি গ্রামে জনসংখ্যা প্রথম 2 বছর গড়ে 105 জন, প্রথম 2 বছর গড়ে 105 জন। আচ্ছা এই কথাটা মানে এখন বুঝি বাকিটা পরে পড়তে হচ্ছে। ঠিক আছে? দেখো এই কথাটা অনেক জায়গায় বোঝে না, আর এই জায়গাতে এসে ভুল করে।
একটি গ্রামের জনসংখ্যা প্রথম 2 বছর গড়ে 105 জন। তার মানে এটা কি বুঝতে পারছেন? 2 বছর যে আছে গড়ে 105 জন, তারপরে 2 বছরে কি 105 জন করে পাচ্ছে? না, অসম্ভব। এটা কিন্তু ভুল ধারণা। আমরা কয়েক হিসেবে বারবার প্রথম 2 বছর গড়ে 105 জন, অর্থাৎ গড়ে 105 জন করে বাস করছে। তো 2 বছরে মোট কতজন পাচ্ছে? এইটা কিন্তু বুঝিলে এই ব্যাপারটা দেখো, যে প্রথম 2 বছরে গড়ে 105 জন করে, তার মানে আমার 2 বছরে কি 105 জন জনসংখ্যা পাচ্ছে? না, একদমই নয়। প্রথম 2 বছরে গড়ে 105 জন, অর্থাৎ বছরে 105 জন করে পাচ্ছে। তাহলে 2 বছরে কতজন বাড়বে আমার? কোনো একটা জিনিসের গড় যদি 105 হয়, তাহলে 2 বছরে কত হচ্ছে আমার? 2 দিয়ে গুণ করে দেব 210। ঠিক আছে, এবার 9 বছরে গড়ে 100 জন, তার মানে কি বোঝা যাচ্ছে এই জায়গা? তাহলে প্রত্যেক বছর 100 জন করে পাচ্ছে। ঠিক আছে, তো 9 বছরে কত হচ্ছে মোট? ওটা কিন্তু গড় দেওয়া ছিল, 9 বছরে 100 জন করে গড়ে পাচ্ছে। তো 9 বছরে মোট কত জন পারলে আমরা 900 তে 100 গুণ করে দিলাম, কত পাচ্ছে? আমরা 900 জন পাচ্ছে। ঠিক আছে, এবার পরে শেষ বছরে আবার 110 জন করে বেড়েছে। শেষ বছরে আবার শেষ 9 বছরে 110 জন করে বেড়ে গেছে। তো গড়ে কিন্তু 110 জন করে পাচ্ছে। তো তোমার কি মনে হয় 9 বছরে 110 জন পাচ্ছে? না, 9 বছরে গড়ে 110 জন করিয়া, তার মানে প্রত্যেকটা বছরে 110 করে পাচ্ছে। তার মানে কি 9 বছরে ইন্টারভ্যাল কতজন লোক হওয়া আছে? তাহলে 9 বছরের ইন্টারভ্যাল হচ্ছে 9 গুণ 110 আসবে আমার, তার মানে হচ্ছে 990। ক্লিয়ার? তাহলে এটুকু আমার ইন্টারভ্যাল কত বছর আসে? প্রথমে ছিল 2 বছর, তারপরে আছে 9 বছর। দেখো ভালো করে লেখা আছে, প্রথমে আছে 2 বছর, তারপরে আছে 9 বছর, তারপরে আবার 9 বছর। তাহলে 9 9 18, 18 2 20 বছর। তাহলে এটা মোট 20 বছরের জনসংখ্যা বৃদ্ধির মোট সংখ্যা দেওয়া আছে কিন্তু এটা। আমরা যদি এইটা যোগ করে দিই তাহলে কি পাওয়া যাচ্ছে? 0 10 এর 0, 18 2 20, হাতে লাগে 21। তো 2100 জন কিন্তু জনসংখ্যা আমার বৃদ্ধি হয়েছে। ঠিক আছে, এই 20 বছরে 2100 জন জনসংখ্যা আমার বাড়ছে এই 20 বছরে। এইবার তাহলে আমার মোট কতজন বাড়লে এই 20 বছরে? তো মোট আমার বাড়লে এই 20 বছরে আমার কতজন? 2100 জন বাড়ছে। এবার চাইছে কি দেখো, প্রশ্নের ডিমান্ড কি করতে তোমার অঙ্কটা? অঙ্কের ডিমান্ড হচ্ছে ওই গ্রামের বছরে জনসংখ্যা বৃদ্ধির গড় কত। তাহলে বছরে কতজন করে বাড়ি যাচ্ছে আমার বৃদ্ধির গড় চাওয়াচ্ছে, একটা রাব হিসাব চাওয়াচ্ছে যে বছরে কতজন করে বাড়ি পায়। 20 বছরে যদি আমার এতজন বাড়ে 2100 জন যদি বাড়ে 20 বছরে আমার, তো বছরে কতজন করে বৃদ্ধি হচ্ছে ওইটার একটা গড় হিসেবে বের করো। তো কি করবে? নিচে বুদ্ধি পাওয়া হচ্ছে 20 দিয়ে কি করবো আমরা? অবশ্যই ভাগ করে দেবো। তো 20 দিয়ে যদি ভাগ করে মানে আনসার কত আসবে? 20 কে 20। ঠিক আছে, তারপরে নেবে 1 বিয়োগ করলে আসবে 1 10, তার মানে একটা 0 দিয়ে আর একটা 0 নেব, 5 করি 100, তার মানে 105 জন করে আমার কিন্তু গড়ে পাচ্ছে। এইটা হচ্ছে আমার অ্যান্সার। তো বুঝলেন কিনা দেখো, আরেকবার আমরা আমি রিপিট করে দিচ্ছি। একটি গ্রামের জনসংখ্যা প্রথম 2 বছরে গড়ে 105 জন করে, পরের 9 বছরে 100 জন করে, এবং শেষ 9 বছরে 110 জন করে বেড়েছে। তাহলে ওই গ্রামের মোট জনসংখ্যা বৃদ্ধির গড় কত? মোট হলো বৃদ্ধির গড় চাওয়া হচ্ছে। প্রথম 105 জন করে যে বাড়ছে, এটা গড় হিসেবে বাড়ছে। এটা কয় বছরে বাড়ছে? 2 বছর পর পর বাড়ছে। 105 জন করে প্রথম 2 বছর যে আছে 105 জন করে বাড়ছে জনসংখ্যা। পরের 9 বছর যে আছে, পরের 9 বছর 100 জন করে বাড়ছিল জনসংখ্যা। তো পরের শেষের 9 বছর আবার কি 110 জন করে জনসংখ্যা বাড়ছে। তো এইটা যে দেওয়া আছে, এটা কিন্তু কি দেওয়া আছে? গড় হিসেবে দেওয়া আছে। তা মোট কত হবে? 9 বছরের মোট। ঠিক আছে, 110 জন করে যে বাড়ছে সবার শেষ বছরটা, এটা কিন্তু 9 বছরে বাড়ে নাই। এটা এইটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করো। গড়ের এই জিনিসটা হচ্ছে মেন জিনিস, যে 9 বছরে 110 জন করে, তার মানে প্রত্যেকটা বছরে কিন্তু 110 জন করে বাড়ছে। তো 9 বছরে আমার কত বাড়বে? তাহলে 9 দিয়ে আমরা গুণ করে দেবো 110, আমরা হচ্ছে 990। ঠিক আছে, এইবার তার আগে কি হচ্ছে? 9 বছরে 100 জন করে, তাহলে আমার কি 9 বছরে 100 জন বাড়ছে না? প্রত্যেকটা বছরে 100 জন করে বাড়ছিল ওই 9 বছর। তাহলে মোট কতজন বাড়ছে 9 বছরে? তাহলে মোট হিসেবে আসলে বুঝতে পাওয়া যাচ্ছে, আমরা 9 দিয়ে 100 গুণ করে দেবো, কত হচ্ছে? 900 জন। তারপরে কি করা হচ্ছে? 2 বছরে গড়ে 105 জন। তাহলে আমার কি এটা 2 বছরে 105 জন পাচ্ছে না? প্রত্যেকটা বছর 2 বছর যে আছে তার প্রত্যেকটা বছরে 105 জন করে পাচ্ছে। তো 2 বছরে মোট কতজন বাড়ি হচ্ছে? 2 দিয়ে আমরা 100 বছর গুণ করে দেবো 210। তাহলে ইন্টারভাল কত বছর গেল? 2 বছর 9 বছর 9 বছর কত বছর হলো আমার ইন্টারভাল? 20 বছর। 9 9 18 18 2 20, ইন্টারভাল 20 বছর আমার কতজন লোক বাড়লে? 2100 জন লোক বাড়ছে। এবার চাওয়া হচ্ছে কি? তাহলে ওই গ্রামের বছরে জনসংখ্যা বৃদ্ধি করবে। তাহলে এইটা যে বাড়লে এটা কত বছরে বাড়ছে? 20 বছরে বাড়ছে। কিন্তু আর আমার অ্যান্সার কি করতে হবে? হচ্ছে গ্রামের বছরে জনসংখ্যা, অর্থাৎ প্রত্যেক বছরে কতজন করে বাড়ি হচ্ছে একটা রাব হিসেবে বের করে, এটাই তো হচ্ছে গড়ের নম্বর। তো কি হচ্ছে? 10 বছর হচ্ছে 10 বছর হওয়া হচ্ছে, ওই দিকে আমরা কি করবো? আমরা
যতজন বাচ্চা এটা ভাগ করে দেবো, ভাগ করে দিলে কত হচ্ছে 105 জন। ক্লিয়ার? এইটা হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। তো এবার লক্ষ্য করো মায়ের 4 দিকে যে অঙ্কটা আছে কি বলা হচ্ছে, কোনো শহরে একটি সপ্তাহে গড় তাপমাত্রা 32.6 ডিগ্রি সেলসিয়াস। কি বলা হচ্ছে আবার দেখো, একটি সপ্তাহের গড় তাপমাত্রা হচ্ছে 32.6 ডিগ্রি সেলসিয়াস, এক সপ্তাহের গড় তাপমাত্রা দেওয়া আছে। তার মানে এটাকে 7 দিনের মোট তাপমাত্রা না, 7 দিনের প্রত্যেকটা দিন যে আছে প্রত্যেকটা দিনের কিন্তু একটা করে দিনের তাপমাত্রা হচ্ছে গড় তাপমাত্রা, এটা 32.6 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে? ওই সপ্তাহে আবার কি করেছে, মঙ্গলবার থেকে শনিবার আবার দেওয়া আছে। মঙ্গলবার থেকে শনিবারের গড় তাপমাত্রা কত 34 ডিগ্রি সেলসিয়াস। তার মানে মঙ্গলবার থেকে শনিবার যে আছে আমরা এই কয়েকটা দিনের প্রত্যেক দিন তাপমাত্রা কত 34 ডিগ্রি সেলসিয়াস। ফলে রবিবার ও সোমবারের গড় তাপমাত্রা আমরা কত ছিল এটা বের করে দেওয়া আছে। তো ঠিক আছে, প্রথমে আবার আমরা বের করি এই যে গড় তাপমাত্রা যে দেওয়া আছে এটাকে এক সপ্তাহে, ওই এক সপ্তাহের মোট তাপমাত্রাটা কত, মোট তাপমাত্রাটা কত। তো একদিনের তাপমাত্রা যদি কত হচ্ছে 32.6 ডিগ্রি সেলসিয়াস হয়, তো 7 দিনের তাপমাত্রা কত হবে, এটা 7 দিয়ে গুণ করে দিয়ে দাও। ক্লিয়ার? তাহলে আমরা পাই 7 দিনের মোট তাপমাত্রা। এটা কিন্তু গুণ করে দেওয়া হচ্ছে 6 7 42, 7 দুগুণ 14, 18, 3 7 21, 22। তো কত হচ্ছে 228.2 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে আমার মোট তাপমাত্রা। এটা কয় দিনের মোট তাপমাত্রা, এটা কিন্তু 7 দিনের মোট তাপমাত্রা হয়েছে। এবার পরে বাকি কি করছে দেখো, বোঝার চেষ্টা করো। ওই সপ্তাহে আবার মঙ্গলবার থেকে শনিবার যে আছে তার তাপমাত্রা হচ্ছে কত 34 ডিগ্রি সেলসিয়াস। তাহলে মঙ্গলবার থেকে শনিবার কয় দিন হবে হচ্ছে, মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, অর্থাৎ কত দিন হচ্ছে আমার 5 দিন হবে হচ্ছে। তো 5 দিনের গড় তাপমাত্রা হচ্ছে কত 34 ডিগ্রি সেলসিয়াস। তোমরা ডাইরেক্ট করলে কিন্তু কথাটা ঘুরিয়ে দেওয়া হচ্ছে, দেখো ডাইরেক্ট করলে কিন্তু কভারে পেলে হয় যে ওই সপ্তাহের 5 দিনের তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস। এটা তো খুব ইজি হয়ে গেল ব্যাপারটা, কিন্তু অঙ্কের হিসাব তো ওইটাই ভাই, একটু ঘুরি পেতে কবি কিচ্ছু করার নাই। তো ওই সপ্তাহে মঙ্গলবার থেকে শনিবার, অর্থাৎ কয়দিন হচ্ছে আমার 5 দিন, মঙ্গলবার থেকে শনিবার, মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি 5 দিন। তাহলে 5 দিনের গড় তাপমাত্রা 34 ডিগ্রি ছিল। তার মানে কি বুঝাচ্ছে যে 5 দিনে 34 ডিগ্রি তাপমাত্রা ছিল না? অসম্ভব, প্রত্যেকটা দিনে 34 ডিগ্রি সেলসিয়াস ছিল। তাহলে 5 দিনে মোট কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হচ্ছিল, তাহলে আমরা এই 5 দিয়ে গুণ করে দিলে পাই যাবো 34 গুণন 5 সমান সমান কত 4 5 20, 4 5 20, 3 5 15, 2 3 17, 170 ডিগ্রি সেলসিয়াস। ক্লিয়ার? তো 5 দিনের মধ্যে তাপমাত্রা কত 170 ডিগ্রি সেলসিয়াস পাওয়া গেল। তারপর কি চাওয়া হচ্ছে দেখো না, তাহলে বলছে রবিবার ও সোমবারের গড় তাপমাত্রা কত। তাহলে রবি আর সোমবার কয় দিন হচ্ছে আমার 2 দিন। তো এই 2 দিনের আমার গড় তাপমাত্রা বের করে লিখে দিলাম। ঠিক আছে? আচ্ছা একবার নোটিস করে দেখো, ভালো করে লক্ষ্য করো। এই যে 228.2 ডিগ্রি সেলসিয়াস যে আছে, এটা কয় দিনের তাপমাত্রা আমার, কয় দিনের মোট তাপমাত্রা, এইটা আমার হচ্ছে দেখো 7 দিয়ে গুণ করছেন ভাই। তো এটা হচ্ছে আমার 7 দিনের মোট তাপমাত্রা 228.2 ডিগ্রি সেলসিয়াস। এইবার ভাবো এটা 34 দেবে 3405 দিয়ে গুণ করছো, কেন 5 দিয়ে গুণ করছো, কেন এটা মঙ্গলবার থেকে শনিবার গেছে 5 দিন আছে। তো আমার 5 দিনের তাপমাত্রা কত 170 ডিগ্রি সেলসিয়াস। তো ভালো করে লক্ষ্য করে বোঝার চেষ্টা করো এই জিনিসটা। তো এটা আমার কয় দিনের তাপমাত্রা আছে, 7 দিনের তাপমাত্রা। এটা কয় দিনের তাপমাত্রা আছে আমার 5 দিনের তাপমাত্রা। তো এই তাপমাত্রা থেকে যদি এই তাপমাত্রা বিয়োগ করে দিই তাহলে বাকি কয় দিনের থাকবে, 2 দিনের থাকবে। এবং বাদ দিলে কি, ওটা দেখো মঙ্গলবার থেকে শনিবার দেওয়া আছে। তার মানে আমার কি নাই, এটা মানে মঙ্গল থেকে শনি, তার মানে কি হচ্ছে সামনের মঙ্গলের সামনে দুইটা দিন নাই। তার মানে কি রবিবার আর সোমবারের তাপমাত্রা, এটা থেকে যদি আমরা এটা বিয়োগ করতে আমরা রবিবার আর সোমবার তাপমাত্রা আমরা করে থাকি। আমারটা ওইটাই চাপা হচ্ছে যে রবিবার সোমবারের গড় তাপমাত্রা কত। দেখো বুঝতে পারলেন ব্যাপারটা। তো আমরা কি করবো বলা, 170 এটা থেকে মাইনাস করে দিই। কেন মাইনাস করে দিয়ে দিন, কেন এটা কোনো আছে 7 দিনের তাপমাত্রা, এটা আছে 5 দিনের তাপমাত্রা, আমার 2 দিনের তাপমাত্রার গড় চাওয়া হচ্ছে। তো বিয়োগ করলে কত পাচ্ছি, এদিকে হচ্ছে 2, এদিকে হচ্ছে 8, 7 5 12। ঠিক আছে? তাহলে 58.2 ডিগ্রি সেলসিয়াস, এত ডিগ্রি সেলসিয়াস। এটা আমার কয় দিনের তাপমাত্রা, এটা আমার কিন্তু 2 দিনের তাপমাত্রা। যে রবি আর সোমবার তাপমাত্রা কত হচ্ছে, তাহলে 58.2 ডিগ্রি সেলসিয়াস আমার। ক্লিয়ার? ভালো করে লক্ষ্য করো। তো আমার রবি আর সোমবার তাপমাত্রা কত হবে, 58.2 ডিগ্রি সেলসিয়াস। এবার কি করবো আমরা, এইবার রবি আর সোমবারের মোট তাপমাত্রা কিন্তু তোমারটা যায় না, ভালো করে নোটিস করবেন, এটা স্পষ্ট লেখা আছে দেখো একবার, গড় তাপমাত্রা। তো গড় মানে তো বোঝেন। তো কি করবো বলা, আমরা এই 2 দিয়ে 58.2টা ভাগ করে দেবো। এই 2 দিয়ে কি করবো 58.2টা ভাগ করে দিয়ে দেবো। কত দাম বাদ হচ্ছে, 2 দুগুণ 4, 1 18, 9 দুগুণ 18, দশমিক চলে গেল, 2 নামে 2 ওকে 2। তো আমরা 2 দিনের ওই রবি আর সোমবারের গড় তাপমাত্রা কত আসবে, যে 29.1 ডিগ্রি, অর্থাৎ 29.1 ডিগ্রি সেলসিয়াস। তো এটাই হচ্ছে আমার কিন্তু অঙ্কের উত্তর। তো আজকের ক্লাস এতটুকুই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন,
এবার গড়ের অঙ্ক এটা কোনো অঙ্ক যদি তোমার অসুবিধা মনে হয়, বুঝতে অসুবিধা হয়ে গেছে, তোমরা কমেন্ট বক্সে তো অবশ্যই কমেন্ট করে দাও, ঠিক আছে? তাহলে অবশ্যই ভালো লাগলে অবশ্যই লাইক করেন এবং কোনো বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে দিন, ঠিক আছে? আর সবার কাছে আমার এতটুকুই অনুরোধ থাকে যে অবশ্যই ভিডিওগুলো অবশ্যই তোমরা শেয়ার করবেন।